প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ কি হবে, আর এই শিরোনামে আমরা আলোকপাত করব। এই আলোকপাত করবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন অতিথি, সম্মানিত অতিথি অনলাইনে যুক্ত থাকছেন। চলুন আলোচনার শুরুতে তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন সেলিম উমরা খান, সিনিয়র সাংবাদিক, এবং রয়েছেন আরেকজন গণমাধ্যম ব্যক্তিত্ব আমিরুল মোমিনিন মানিক, ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনাদের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আপনারা থাকবেন, আপনাদের মতামত জানাবেন মন্তব্য করে, এবং এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অন্যদের দেখার সুবিধা করবার জন্য অন্যদের আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সে প্রত্যাশা করছি। আমি প্রথমেই আমাদের সম্মানিত দুজন অতিথি আপনাদের স্বাগত জানাই আজকের আয়োজনে। আমরা দেখছি যে গত 5 তারিখে একটা অভূতপূর্ব ছাত্র গণভুত্থানে হাসিনা সরকারের পতন ঘটলো এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। বর্তমান সময়ে আমরা নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, যার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পৃথিবীকে আখ্যাত একজন নোবেল বিজয়ী, বাংলাদেশের একজন পরম সম্মানিত ব্যক্তিত্ব। এবং আমরা দেখছি যে এই যখন নতুন সরকার ক্ষমতায় এসছে এবং তারা নানা রকম গুছিয়ে নেবার প্রচেষ্টা চালাচ্ছে, তখন নানা রকম আলাপ আলোচনা চলছে। প্রথমত যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলন থেকে একটি গণ আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছিল যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই, আমরা সংস্কার করতে চাই সকল ক্ষেত্রে, এবং আমরা স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থার বিলোপ সাধন করতে চাই চিরদিনের জন্য। নতুন একটি বাংলাদেশের প্রত্যয়, নতুন একটি স্বাধীনতা, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছিল। বর্তমান সময়ে সেই কারণেই সংস্কার প্রশ্নটি খুব জরুরি হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি উচ্চারিত শব্দবন্ধ হচ্ছে সংস্কার, কিন্তু এই সংস্কার বর্তমান সরকার কবে থেকে শুরু করবে, নাকি শুরু করে দিয়েছে, কতদিন সংস্কার হতে লাগবে, কোন কোন ক্ষেত্রে সংস্কার জনগণ চায়, সেটি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। কিন্তু সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে তারা এক ধরনের বক্তব্য দিচ্ছে, তারা নির্বাচনের রোডম্যাপ চাইছে কোনো কোনো রাজনৈতিক দল। শুরুতে আসতে চাই সেলিম উমরা খান, আপনার কাছে। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? এই মুহূর্তে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনি কোন ধরনের সংস্কারগুলো সুনির্দিষ্টভাবে আপনি অগ্রাধিকার ভিত্তিতে পেতে চান? আপনার পক্ষ থেকে সেটি শুনবার মধ্য দিয়ে আলোচনা অবতারণা করতে চাই। সেলিম উমরা খান। ধন্যবাদ আজম। এখানে আমার সবচেয়ে প্রিয় সাংবাদিক আছে, আমার অত্যন্ত স্নেহভাজন অবুজ আছে আমিরুল মোমিনিন। আমি তাকে পেয়ে আনন্দিত যে সে আছে এখানে। এবং যে কথাটি আজম আপনি বলেছেন যে সংস্কার কোন কোন করতে হওয়া প্রয়োজন, কিন্তু দেখুন যে আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন। যে সংস্কারের আগে আমাদের কিছু বিষয় নিয়ে কিন্তু একটি সিদ্ধান্ত আসবার দরকার আছে। এখন ধরুন যে সংস্কার, আমাদের নির্বাচনী ব্যবস্থার সংস্কার দরকার, প্রশাসনিক ব্যবস্থার সংস্কার দরকার, শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার, ঠিক আছে। কিন্তু তার চেয়ে আগে বড় সংস্কার দরকার, আমাদের মানসিকতার চেতনাগত সংস্কার দরকার, যে আমাদের রাজনৈতিক বিধি ব্যবস্থা কেমন হবে, আমরা কাদের নিয়ে রাজনীতি করব এবং রাজনৈতিক ধারাটা কি হবে, এবং আমরা সকলকে রাজনৈতিক ধারা বলয়ের ভিতরে আনবো কিনা, সেটি হচ্ছে প্রধান বিষয়। এখন এখানে যদি বিভাজনটা থেকে যায়, তাহলে তো সংস্কার কোনো লাভ হবে না। আমি যে কথা বলতে চাইছি, দেখেন স্বাধীনতার প্রায় 150 বছর চলে গেল, তারপরে বিভাজিত রাজনীতি, যদি বিভাজিত রাজনীতি থাকে, বিভাজিত জাতি যদি বিভাজিত থাকে, তাহলে যে কোনো সংস্কার করলে সেটা কাজ হবে না। তো সম্প্রতি আমার উপলব্ধি হচ্ছে যে দেখুন যে 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছে, তার ভিতর দিয়ে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা নানাভাবে আমাদের রাজনীতিকে, কিন্তু মুক্তিযুদ্ধের কয়েকটা বিষয় ছিল, সাম্য, গণতন্ত্র, এই বিষয়গুলো কিন্তু সেখানে ছিল, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, অধিকার, এই বিষয়গুলো ছিল, এখনো কিন্তু আছে। কিন্তু যে বিষয়গুলোকে আমরা ব্যবহার করে, কিছু কিছু রাজনৈতিক দল ব্যক্তি ব্যবহার করে একটি গোষ্ঠীকে, বড় ধরনের একটি গোষ্ঠীকে তারা সবসময় রাজনীতির বাইরে রাখবার চেষ্টা করেছে। যেমন আমি বলতে চাইছি যে আমাদের এখানে যেমন ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, যেমন জামাত ইসলামী আছে, শিবির আছে, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে আমার মনে হয় যে সংস্কারের ভিতরে তাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। ভবিষ্যতে তাদেরকে যেন কেউ কোনো প্রকারে অর্থাৎ নিষিদ্ধ না করতে পারে, তাদেরকে অর্থাৎ বাইরের শক্তি না মনে করতে পারে, সকলকে নিয়েই আমাদের পথ চলতে হবে। এবং আমি এই কারণেই বলতে চাইছি, দেখুন যে ধর্ম আজকের এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে ধর্ম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তি জীবন, প্রত্যেক জীবন, সামাজিক জীবন,
রাষ্ট্রীয় জীবনের প্রতি স্তরে স্তরে কিন্তু ধর্মের একটি অনুশাসন আমরা সবসময় পালন করি। তো রাজনীতির ক্ষেত্রে সেটি থাকবে না কেন? এখন কেউ যদি সেই আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কিংবা হাদিসের আলোকে সমাজ প্রতিষ্ঠা করবার জন্য যদি রাজনীতি করে এবং তারা যদি জনগণের কাছে ভোট চায়, সেটি দোষের কিছু। সুতরাং এইভাবে কিন্তু বিভাজন করে আমরা কিছুদিন আগেও কিন্তু জামাত ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ করেছি, যেটা সম্পূর্ণ একটি ভুল ধারণা ছিল। আজকে প্রমাণিত হয়েছে। দেখুন যে যতভাবেই আপনি নিষিদ্ধ করেন না কেন, বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু দৃষ্টিভঙ্গি এবং তাদের সম্পৃক্ত আছে ধর্মের দিকে। সুতরাং তারা করুক না, কোনো এখানে আউটলেট করবার কোনো মানে নেই যে একটি গোষ্ঠীকে, একটি বিশ্বাসীকে আপনি রাজনীতির বাইরে রাখবেন, সমাজের বাইরে রাখবেন। এই প্রক্রিয়ার বাইরে রেখে আপনি কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাষ্ট্রের বিভাজনকে কখনোই দূর করতে পারবে না। আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই যুক্তরাষ্ট্রে। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, যেখানে 65-70% লোক বিশ্বাস করে খ্রিস্টান ধর্ম, এবং সেখানে রাজনীতির প্রধান উপযোগী বিষয় হচ্ছে কিন্তু ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন হচ্ছে তার বেসিক ধর্ম। এবং এখানে ধর্মীয় ব্যক্তিগণ কিন্তু সেখানে নির্বাচনে বিশাল রকম ভূমিকা পালন করে থাকে। হয়তো আপনি জানেন, হয়তো আমরা জানবার অনেকেই চেষ্টা করি না। সেখানে কিন্তু চার্চ একটি বড় ধরনের ভূমিকা পালন করে থাকে, যারা ক্লার্জিম্যান আছে তারা বড় ধরনের ভূমিকা পালন করে থাকে, এবং যারা ধর্মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তারা বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। সুতরাং বাংলাদেশে হবে না কেন? আমরা কেউ ধর্মের নাম করলেই তাকে আমরা বের করে দেবার চেষ্টা করি, তাদেরকে এক ধরনের অচ্ছুত মনে করি। এটি হলো জাতির যে একটি সমন্বিত উদ্যোগ দরকার। আজকে 52 বছর 54 বছর পর আমরা যেটা অনুভব করছি যে কত আর জাতি বিভাজিত ভিতর দিয়ে আগাবে, বিভাজনের ভিতর দিয়ে একটি জাতি কখনো এগোতে পারে না। তাই আমার কাছে বেশ কিছুদিন ধরে, কয়েক বছর ধরে মনে হচ্ছে যে সকলকে নিয়েই রাজনীতি করতে হবে, সকলকে নিয়ে বাংলাদেশটি আমাদের গড়ে তুলতে হবে। সবকিছুর ঊর্ধ্বে থাকবে দেশপ্রেম, আমাদের ধর্মকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সুতরাং এই ধর্মের ভিত্তিতে যে কেউ যদি রাজনীতি করতে চায় করবে, সমস্যা কি? মানুষ যদি তাদের গ্রহণ করে করবে, সমস্যা নেই। এবং দেখুন যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমি আজকে যে আমার উপলব্ধিগুলো আছে, যে দেখেন শিবিরে অনেক নেতাকর্মী আছে যা অত্যন্ত উন্নত মানসিকতা সম্পন্ন। আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়তেন, হাইবে আমার রুমেই থাকতেন তিনি, কখনোই মিথ্যা কথা বলতে তাকে শুনিনি। ব্যক্তিগত জীবন দেখেছি, অনেককেই দেখেছি যারা ঘুষ খান না। সুতরাং ধর্ম যদি তার ব্যক্তিগত জীবনকে যদি আলোকিত করে, সমাজকে যদি ঋদ্ধ করে, সমৃদ্ধ করে, তো সমস্যা কোথায়? আমার মনে হয় সকলকে নিয়েই কিন্তু আমাদের রাজনীতি করতে হবে। এই সংস্কারটি আগে প্রয়োজন। এই জায়গাটিতে আমাদের আগে আসতে হবে যে আমরা কাউকে প্রায় অর্থাৎ আউটলেটে রাখবো না, অর্থাৎ কাউকে আমরা অর্থাৎ বৃত্তের বাইরে না রেখে আমরা সকলকে নিয়ে রাজনীতি করবো। এই জায়গাটার আগে আমাদের সিদ্ধান্তে উপনীত হতে হবে, তারপরে সংস্কার প্রসঙ্গ আসবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সানিম ভাই, আপনার বক্তব্য শুনেছি। আপনি একটা অন্তর্বর্তীমূলক রাজনৈতিক ব্যবস্থার কথা বলছেন, যে সেখানে ধর্মীয় সংগঠনগুলো রাজনীতি করতে পারে, কিন্তু তিনি নানা রকম বিতর্ক আছে। আমরা 71-এর মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে আমরা ডিসকোর্সটি পেয়েছি যে সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তারা মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছিল রাজনৈতিক ভাবে, ফলে সেখানে তারা একটা প্রশ্নের মধ্যে এসেছিল। সেই জায়গা থেকে একটি ধারা হিসেবে বা এটি ধর্মটাকে রাজনীতি থেকে পৃথক রাখবার এক ধরনের আমরা ডিসকোর্স দেখেছি। নানা সময় এটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমরা সেই সময় এখন এই সময় দেখছি এটি নিয়ে আলোচনা হচ্ছে, নিশ্চয়ই সাধুবাদ যোগ্য এই আলোচনাগুলো আসবে। আস্তে আস্তে আমিরুল মোমিনিন মানিক, আপনার কাছে আপনাকে স্বাগত জানাই। প্রথমবার আপনাকে আমরা মিলেনিয়াম টেলিভিশনে পেয়েছি, এই জন্য বিশেষ ধন্যবাদ। আমি যেটি চাইবো আপনার কাছে, যে আমরা এই সংস্কারের কথা বলছি, যে 15 বছর যে এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল, সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেন আবার ফিরে না আসে, এই জায়গায় আমরা আশঙ্কা করছি। কারণ জনগণ বাড়ি বাড়ি কিন্তু রক্ত দিয়েছে। আমরা যদি বাংলাদেশের সোপানগুলো দেখি, স্বাধীনতা মানে সংগ্রামের, মুক্তি সংগ্রামের, তাহলে কিন্তু জনগণ বারবার আত্মত্যাগ করেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত সেই বিজয়টা অর্জন করতে পারেনি অথবা টিকিয়ে রাখতে পারেনি। আপনি কি মনে করেন যে এবারে যে আমরা ঘটনা দেখলাম, এর মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা স্ফুরণ ঘটেছে, সেটি আসলে জনগণ শেষ পর্যন্ত আদায় করতে পারবে? এই বর্তমান সরকার আসলে সেটা কতটা আমাদের পূরণ করতে পারবে বলে আপনি মনে করেন? এবং এর সাথে রাজনৈতিক নেতৃত্ব দায়িত্ব কতটুকু আছে, রাজনৈতিক দলগুলো কতটুকু দায়িত্বশীল বলে আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ। যিনি সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন আশরাফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের একজন প্রাজ্ঞ এবং যাকে আমি বাতিঘর মনে করি, সেলিম উমরাও খান ভাই আমার অগ্রজ সাংবাদিক, তিনি ইতিমধ্যে বলেছেন, খুব চমৎকার করে তার বক্তব্য উপস্থাপন করেছেন, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। আপনি যে বিষয়টি বললেন যে এই 5
আগস্টের পর যে নতুন অভ্যুত্থান হয়েছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে, বা যে সংস্কারের দাবি ছাত্র এবং জনতাদের পক্ষ থেকে উঠেছে সেটা আসলে কতটা পূরণ হবে। 1971 সালে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে 3টা বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ ছিল। একটা হলো সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 3টি বিষয় ছিল। আমরা 1971 থেকে 2024 সালের কথা যদি বলি, তাহলে বুকে হাত দিয়ে কি বলতে পারবো যে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, মানবিক মর্যাদা বেড়েছে, অথবা সামাজিক ন্যায় বিচার সমাজে এসেছে? আমরা কিন্তু বলতে পারছি না। তাহলে 1971 সালে এই যে শহীদরা জীবন দিলেন, মা বোনের সম্ভ্রম গেল এবং অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করলেন নতুন একটি জাতি এবং দেশ বিনির্মাণের জন্য, তাহলে সেটা কি ব্যর্থ হয়েছে? এটা একটা বিতর্কের বিষয় বা আলোচনার বিষয়। কিন্তু আমি বলবো যে মুক্তিযোদ্ধারা আমাদের পথটা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই পথ এগিয়ে নিয়ে যাবার জন্য যে ধরনের তৎপরতা, যে ধরনের দূরদর্শিতা আমাদের প্রয়োজন ছিল, সেটা আমরা করতে পারিনি। এর মোটা দাগে বড় দায় হচ্ছে রাজনৈতিক নেতাদের, কারণ তারাই তো আসলে মূল স্টিয়ারিং এ থাকেন। সুতরাং মোটা দাগে ব্যর্থতা তাদের, এদের সঙ্গে সকল পেশাজীবীরা কিন্তু ব্যর্থ খানিকাংশেই, মানে মোটা দাগেই ব্যর্থ। কেন ব্যর্থ বলবো? যে 1971 সালে মুক্তিযোদ্ধাদের সেই সাহসিকতা, সেই চেতনা, সেই ঐতিহ্য এবং জীবন দেওয়ার মর্মবাণী যদি আমরা ধারণ করতে পারতাম, সে অনুযায়ী আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারতাম, তাহলে আজকে 5ই আগস্টের কোনো প্রয়োজন ছিল না। সেই জায়গাটাতে ঘাটতি পড়েছে বলেই কিন্তু আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা সব জায়গায় সংস্কার চাচ্ছি। যেমন সেলিম উমরাও খান ভাই বলেছেন খুব চমৎকার করে যে সব মানুষ, সব মতের, সব পথের সম্মিলিত প্রয়াস দরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য। আমরা জানি যে ধর্মের ক্ষেত্রে আমরা এটা সবসময় বলি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টি মূল ধর্মের মানুষরা সহ অবস্থানে থাকবে, বা কোনো ধরনের বিভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, বঞ্চনা থাকবে না। এখানে মানুষের পরিচয়টাই মুখ্য হবে, এটাই তো আসলে হওয়া উচিত। এই বিষয়ে আমরা অহরহই কথা বলি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, মানে কোন ধর্মের কারণে কেউ বঞ্চিত হবে না। কিন্তু এটা বলি না যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু বিগত 53 বছরে রাজনৈতিক সাম্প্রদায়িকতা ঢুকে গেছে। রাজনৈতিক সাম্প্রদায়িকতা এটা কেমন? আপনি মেধাবী মানুষ, কিন্তু আপনি হয়তো কোনো একটা রাজনৈতিক মতাদর্শ পোষণ করেন, শুধুমাত্র এই কারণে আপনার অধিকারটা দেওয়া হচ্ছে না। আপনার রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তার মানে আপনি প্রশাসনে, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে বঞ্চিত হবেন। আপনার যথাযথ মেধা থাকার পরেও, সুনির্দিষ্ট ক্ষেত্রে আপনি এক্সপার্ট হওয়ার পরেও, এই যে ট্রেন্ড, এটা কিন্তু চলে এসেছে দীর্ঘ সময় ধরে। এটা হচ্ছে একটা প্রকট, একটা নিকৃষ্ট রাজনৈতিক সাম্প্রদায়িকতার উদাহরণ, যে সব জায়গায় আমি দলীয় মতামতের ভিত্তিতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা তাদের আদর্শের ভিত্তিতে মূল্যায়ন করবে, সেখানে মেধার কোনো মূল্যায়ন হবে না। দেখুন, সেই বিদ্রোহ, সেই স্ফুরণটাই কিন্তু ছাত্র জনতা পাবেন যে বাংলাদেশে আর রাজনৈতিক সাম্প্রদায়িকতা চলবে না। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ভিন্ন মতাবলম্বী কোনো মানুষ মেধাবী হন, তাহলে তার মেধাকেও আমরা কাজে লাগাবো অবশ্যই। আজকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আমি যদি আবার গুমের শিকার হই, আমি যদি আবার কথা বলার কারণে নির্যাতিত হই, তাহলে বুঝবো যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ। বাংলাদেশের মানুষ কিন্তু ওই জায়গাটিতে দাঁড়িয়ে বিদ্রোহ করেছে। ধরুন নির্বাচন কমিশন, আমাদের মূল সংকট কোথায়? নির্বাচনী ব্যবস্থা। আমরা নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করতে পারিনি, ফলে নির্বাচনের আগে সেই 8 পৌরে আন্দোলন, মিছিল, সংঘাত, সংঘর্ষ, ধর্মঘট এবং এটা নিয়ে মানে এই পুরনো কীর্তিকলাপ আওড়ান। কেবলমাত্র আমি মনে করি যে কেবলমাত্র যদি নির্বাচনী ব্যবস্থাটা আমরা স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্যমূলক করতে পারতাম, তাহলে বাংলাদেশকে এতটা ভোগান্তির মধ্যে পড়তে হতো না। আমাদের পাশের দেশ ভারত, আমি এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যতই বিতর্ক করি না কেন, এটা তো আমাকে নিশ্চিতভাবে বলতে হবে যে ভারতের নির্বাচনী ব্যবস্থা এখনো গ্রহণযোগ্য আছে।
নইলে তো সব দল মিলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতো না। আপনি দেখেন 16 বছর কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, বা এর আগে থেকে আমি 90-এর গণ অভ্যুত্থানের পরে যদি বলি, আমরা কিন্তু সবাই ভেবেছিলাম যে 90-এর গণ অভ্যুত্থানের পর 91-এ নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় এলো, আবার 96-এ আওয়ামী লীগ এলো, 2001-এ বিএনপি এলো, আবার আওয়ামী লীগ এলো, একটা সেটআপ হয়ে গিয়েছিল। কিন্তু সেটাতে ছন্দ পতন হলো, এবং শুধু ছন্দ পতন না, ভয়াবহ পতন হলো, যেখানে মানুষ তার ভোটাধিকার একেবারেই বঞ্চিত হয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 5ই আগস্ট রয়েছে। আপনি যে সংস্কারগুলোর কথা বলেছেন, সেলিম উমরাও খান ভাই খুব সুন্দর করে বলেছেন যে মানুষের মানসিকতারও পরিবর্তন করতে হবে। যেমন আজকে আমাকে এক ভাই ফোন দিয়েছেন, তিনি বিচারক, তিনি আমি বলছি যে তিনি সিএমএম কোর্টের বিচারক, তিনি আমাকে ফোন দিয়েছেন, আমি নামটা বলছি না। তিনি ভয় পাচ্ছেন যে একটা ন্যায্যতার রায় দেবেন, সেটা দিতে ভয় পাচ্ছেন। আমার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট। তো যাই হোক, তখন আমি বললাম যে এই যে আপনার মনের মধ্যে আগেই একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন, আপনি সাহস দেখান না। আপনি যদি সাহস দেখান, আরেকজন সাহস দেখাবে, আরেকজন দেখাবে, কিন্তু আগেই যদি আপনি নতজানু মন মানসিকতা পোষণ করেন, তাহলে তো বাংলাদেশটা 5ই আগস্টের পরে যেভাবে এগোনোর কথা ছিল এগুবে না। এই জায়গাতে প্রত্যেকের ক্ষেত্রে মানে একদম নদীজা উঁচু করতে হবে। একটা কবিতা আছে, মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের শির দাঁড়াটা স্বয়ংক্রিয়ভাবে সোজা করতে হবে, স্বপ্রণোদিত ভাবে, এটা কেউ করে দেবে না। তাহলে মনে হয় যে সংস্কার হবে বলে আমরা আশা করতে পারি। জি, ধন্যবাদ আমিরুল মোমিন ভাই, আপনি চমৎকার বিশ্লেষণ করেছেন এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে আমাদের বর্তমান সময় নিয়ে এসে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনি যেটি বলেছেন যে 5ই আগস্ট পূর্ব বাংলাদেশ, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের একটি মৌলিক পার্থক্য আমরা দেখতে চাই। ঠিক একইভাবে 90-এর গণঅভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম যে 90-এর গণঅভ্যুত্থানের যেটি আমাদের অনেক রক্ত সংগ্রামের ফসল ছিল, 90-এর পরবর্তী আমাদের গণতন্ত্র বিকশিত হবে, আমাদের শিশু গণতন্ত্র শক্তিশালী হবে, কিন্তু সেই আমরা আশাহত হয়েছি। কিন্তু প্রশ্নটি সেখানে যে আমাদের মাইন্ডসেট বা চরিত্রগত পরিবর্তন যদি না আসে এবং আমূল পরিবর্তন পাল্টে যদি আমরা না যাই, তাহলে আসলে পুরনো ব্যবস্থা আবার ফিরে আসবে কিনা। আপনি বিচারের একটি প্রসঙ্গ নিয়ে সেই মেরুদণ্ডের কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে আবার অন্যান্য এই বিষয়ে অন্যান্য মাত্রাগুলো আমরা ছোঁয়ার চেষ্টা করব। দর্শক, যাচ্ছি বিরতিতে, আমাদের সাথে থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ, বলার কথা বলবো। সেলিম উমরাও খান, আপনার কাছে আসতে চাই যে আমি একটু আসতে চাই, মানে বারবার হয়তো আমি পুরনো প্রসঙ্গটি আনছি এই কারণেই যে আসলে আমরা ঘোর পড়া গরুর মতো আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আপনি কি মনে করেন যে 2007 সালে আমরা দেখেছি এক ধরনের সেনা সমর্থিত সরকার ছিল, সেটা এক ধরনের রাজনৈতিক পটভূমিতে এই সরকার এসেছিল এবং তারা এসেও কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল। আমাদের রাষ্ট্রের নানা রকম সংকট জমে গেছে, নানা রকম আবর্জনা জমে গেছে, আমাদের আইন বলি, প্রশাসন বলি, বিচার বিভাগ বলি, শিক্ষা ব্যবস্থা বলি, জনগণের বাক স্বাধীনতার কথা বলি, মানবাধিকারের প্রসঙ্গ বলি, এটি নিয়ে নানা রকম সংকটের মধ্যে আমরা আছি। সংকটগুলোকে আমরা সেটা জানি, কিন্তু তার সমাধানটা আসলে আমরা পাবো কিনা। 2007 সালের মতো বর্তমান সরকার ব্যর্থ হতে পারে যদি না রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করে, এরকম একটি প্রসঙ্গ বা অভিমত কেউ কেউ বলবার চেষ্টা করছেন। যদিও এটি গণ এবং ছাত্রদের চেতন মানে আন্দোলন উচ্চারিত একটি সরকার, তার শক্তি আছে, কিন্তু আপনি কি মনে করেন যে এখানে চ্যালেঞ্জটি কি? আসলে এই সরকার শেষ পর্যন্ত পাবে নাকি অন্যান্য সরকারের মতোই তার পরিণতি ঘটবে? দেখেন, আমি এই ব্যাপারে খুব একটা উদাহরণ উল্লেখ করতে চাই যে আপনি উল্লেখ করলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার অর্থাৎ প্রশাসন সবকিছুতে সংস্কারের প্রয়োজন। আমি মনে করি কোথাও সংস্কারের প্রয়োজন নেই। আমি একটু উদাহরণ দিতে চাই। আমি যখন বিচিত্রায় স্টাফ রিপোর্টার ছিলাম, আমি আর নাসিরুদ্দিন ভাই একসাথে কাজ করেছি, তখন ডক্টর ফসিদ মাহতাবের কাছে আমি গিয়েছিলাম কি ইন্টারভিউ, স্যারের বাসায়। আমি স্যারকে বললাম যে স্যার,
বাংলাদেশের জন্য এমন একটি আপনি থিওরি কথা বলেন যা অনুসরণ করলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ব্যাপক সমৃদ্ধি অর্জন করবে। তা উনি খানিকক্ষণ চুপ থেকে বললেন যে পৃথিবীতে যত তথ্যই থাকুক না কেন সবগুলি মানব কল্যাণের জন্য। সেই বিষয়গুলো যারা অপারেট করবে, সেই মানুষগুলো, দলগুলো যদি অত্যন্ত সিনসিয়ার হয়, সৎ থাকে, দেশপ্রেমিক হয়, তাহলে যে কোনো একটি জিনিস অনুসরণ করলেই দেশ, রাষ্ট্র, সমাজের উন্নয়ন হয়। এই জন্য সংস্কৃতি আমাদের তো আইন আছে, মানবাধিকারের আইন তো আমাদের আছে, অর্থাৎ সিএমএম কোর্ট আইন আছে, জজ কোর্টের আইন আছে, সুপ্রিম কোর্টের আইন আছে, কিভাবে বিচার কার্য পরিচালনা করতে হবে সবকিছু সেখানে লিপিবদ্ধ আছে। অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাতে হবে, অর্থাৎ 160 বছর আগে লর্ড ম্যাকেলে সৃষ্টি করে গেছে দণ্ডবিধি বা সেগুলো সবই সেখানে আছে। আইনের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতিটা হচ্ছে মানুষের মানসিকতা, ঘাটতিটা হচ্ছে বিভাজনের সংস্কৃতি। আমি যখন ধরে নিব যে আমিরুল মোমিনিন একটি অন্য একটি বিশ্বাসের মানুষ, এবং আমি যদি বিচারকে চিন্তা করি যে আমিরুল মোমিনিন ভিন্ন একটি বিশ্বাসের মানুষ, তখন আমি তো আইন তার কাছে উল্টা দিকেই প্রয়োগ করবো, আইন সেখানে কাজ করবে না। বিষয়টি হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের, অর্থাৎ যে সততার সঙ্গে আইনগুলোকে প্রয়োগ করা। অর্থাৎ আমি যেটা মোটা দাগে বলতে চেয়েছিলাম, আগেই বলতে চেয়েছিলাম যে সংস্কারের আগে জাতিকে একটি ঐক্যমত্যে আসতে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটি ঐক্যমত্যে আসতে হবে। একটি সংবিধানের ভিত্তিতে আমরা কতদূর করতে পারবো, আমাদের ডেমোক্রেসি কি হবে, আমাদের নির্বাচন ব্যবস্থা কি হবে, আমরা কাউকে বাধা প্রদান করবো রাজনীতি করতে, সে ধর্মের ভিত্তিতে হোক, যার ভিত্তিতেই হোক। সংবিধানের আলোকে যদি কেউ রাজনীতি করতে চায় করবে, জনগণ যদি তাকে ভোট দিতে চায় করবে, তাকে যখনই বাধাগ্রস্ত বলেছেন, আমি বলছি যে সংস্কার আসলে আমাদের যে প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, সেটি পূরণ করার ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জগুলো কি দেখছেন যে এই সরকারের পক্ষে? আমি মনে করি আমি একটা জায়গা বারবার আমি বলতে চেয়েছি যে যে জিনিসটা দরকার সেটি হচ্ছে আমাদের জাতীয় ঐক্যমত্য দরকার। সমস্ত রাজনৈতিক দলগুলো বসে যদি তারা ঐক্যমত্য, সহনশীলতার ভিত্তিতে ঐক্যমত্য পোষণ করে থাকে যে আমরা এইগুলো করব, এইগুলো করব না, আমরা মুক্তিযুদ্ধের এতদিকে মানবো, এতদিকে মানবো না, এবং মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়ে যে কথাটা হয়, অর্থাৎ আপনি জানেন যখন কোনো পক্ষ থাকে তখন কিন্তু ইতিহাস সঠিকভাবে সৃষ্টি হয় না। আমরা একটা মোটা দাগের একটা মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টি করতে পারি, এবং যখন এই জেনারেশন গুলো থাকবে না, আপনি জানেন যে টেল অফ টু সিরিজ লেখা হয়েছিল ফরাসি বিপ্লবের প্রায় 150 বছর পরে। যখন কোনো পক্ষ থাকবে না, যখন কোনো জেনারেশন বেঁচে থাকবে না যারা পার্টিসিপেশন করেছে, তখন রিসার্চার অর্থাৎ গবেষণাগারে গিয়ে তারা তখন ইতিহাস নেবে, সেটি ভিন্ন। কিন্তু এখন একটা সিদ্ধান্ত আসা যাবে না। সুতরাং জাতীয় ঐক্যমত্যে বারবার জোর দিয়েছি যে বিষয়ের দিকে, সেটি যে জাতীয় ঐক্যমত্যের দিকে আমি জোর দিয়েছি, যে জাতিকে একই জায়গায় বসে তার প্রতিহিংসামূলক যে আচরণ বা তার যে দৃষ্টিভঙ্গি, এগুলোকে না এনে দেশকে প্রধান উপজীব্য করে, মানুষকে তার প্রধান উপজীব্য করে একটি মোটা দাগে একটি জায়গায় আমাদের সকলকে আসতে হবে। তাহলেই সংস্কার প্রয়োজন, হয়তো সামান্য কিছু প্রয়োজন হতে পারে, কিন্তু সবকিছুই আছে, আইন কানুন সবকিছুই আছে, সবকিছুই অর্থাৎ আমাদের মানুষের অনুকূলেই সেগুলো তখন ব্যবহৃত হবে। এর আগে আমরা যদি বিভাজিত থাকি তাহলে কোনোভাবে সংস্কার করে কোনো কিছু আপনি করতে পারবেন না। যেমন আমি এক ছোট্ট উদাহরণ শেষ করছি, বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন আইন করা হয়েছে, ইনকাম ট্যাক্সের জন্য নানা রকম আইন, ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য মোটামুটি বই করা হয়েছে, কিন্তু যেখানে জাল জালিয়াতি করার যদি কারো ইচ্ছা থাকে, উৎকর্ষ গ্রহণ করবার যদি কারো বাসনা থাকে, এবং যদি অন্যায় করবার যদি কারো অর্থাৎ দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে যত আইনকে নিয়ে সংস্কারই করবেন না কেন সম্ভব হবে না। মানুষকে আইন দিয়ে লিপিবদ্ধ করা যায় না। মানুষের যদি চেতনাগত, সংস্কৃতিগত, শিক্ষাগত পরিবর্তন না ঘটাতে পারেন, তাহলে কোনো সংস্কার দিয়েই এই পরিবর্তনগুলো করা সম্ভব না। এটা স্থিরভাবে সেটি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব আমিরুল মোমিনিন। আপনার কাছে আসতে চাই বা প্রশ্নটা একটু অন্যভাবে করতে চাই যে আমরা দেখলাম যে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের যখন ক্ষমতার ভারসাম্য, অর্থাৎ আগের যে সরকার তার সেটি নষ্ট হলো, তারা পালিয়ে যাচ্ছে বা তাদের জীবন বাঁচানোর জন্য, কিন্তু সেই সময়ে আমরা যে খবর পেলাম যে মাঠ পর্যায়ে নানা রকম দখল হয়ে যাচ্ছে, পাল্টা দখল হয়ে যাচ্ছে, আরো ধরনের দখলদারিত্বের সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের নামে প্রতিষ্ঠা করা হচ্ছে, এরকম নানা রকম খবর আমরা পাচ্ছিলাম। এবং এখন পর্যন্ত বিভিন্ন রকম প্রতিষ্ঠান অনেকগুলো জায়গায় এই ধরনের চলছে যে নিজেদের পছন্দ মতো লোক সেখানে নিয়োগ করা হচ্ছে বা সেই জায়গাগুলোতে বসানো হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ আসছে। তো এটিকে কি আসলে আপনি সংস্কার বলবেন, নাকি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে আপনি মনে করেন? কেউ কেউ শঙ্কা করছেন যে এই আলামতগুলো ভালো নয়, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর অনেক জায়গায় এই ধরনের
ঘটনার একটা সূত্রপাত হয়েছে। আমরা পত্রপত্রিকা মারফত বা বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে এই ধরনের খবর পেয়েছি। তবে আমার মনে হয়েছে যে তৃণমূল পর্যায়ে এই ধরনের প্রবণতা থাকলেও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রকাশ্যে এটাকে পৃষ্ঠপোষকতা করবে এমন পরিস্থিতি আর নেই, কারণ গত 16 বছরের যে ঘটনা সেগুলো আমাদের সামনে একটা উদাহরণ হিসেবে আছে। দেখুন, ক্ষমতার অপব্যবহার বা কুক্ষিগত করা, দখল করা, অধিকার হরণ করা, এই চর্চা তো আমরা দেখেছি। অনেক সম্পদ আহরণ করার পরে কি হলো, আমরা যদি সালমান এফ রহমানের চিত্রটি দেখি, সালমান এফ রহমান, আনিসুল হক, পরিণতিটা কি হলো? অনেক দম্ভ দেখানোর পর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতি কি হলো? এখন দেখুন, একই ধারায় যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল চলতে চায়, তাহলে তার পরিণতি যে এরকম হবে না সেটা তো নিশ্চিত করে আমরা বলতে পারি না, এবং ইতিহাস বলে হবেই। ইতিহাস কি আমাদের সামনে নেই? আমরা কি তিউনিসিয়ার ইতিহাস জানি না? আমরা কি লিবিয়া বা মিশরের ইতিহাস জানি না? তো আমাদের যিনি শাসন করেছেন এতদিন 16 বছর, তিনি কি এগুলো জানেন না? জানতেন। তো জেনে কেন সংশোধন হন নাই, এটা একটা প্রশ্ন। কারণ যারা ক্ষমতায় থাকেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন না, এটাই হচ্ছে বড় কথা। তো সুতরাং এখন যদি কেউ পরিবর্তিত পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা না নিতে পারে, তাহলে তারা একই পথে হাঁটবে, তাদের পরিণতি একই হবে। তবে আমার কাছে মনে হয়েছে যে, ধরুন বিএনপির তৃণমূল পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, তখন বিএনপির পক্ষ থেকে, শীর্ষ পর্যায় থেকে কিন্তু কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন এই হুঁশিয়ারির মধ্যে যদি আন্তরিকতা থাকে তাহলেই মঙ্গল। অন্যদিকে আরো দলগুলোর বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ধরুন একটা ঘাটে আওয়ামী লীগের বা যুবলীগের নেতারা বাণিজ্য করতেন, এখন ওই ঘাটে যদি বিএনপি বা যুব দলের নেতারা গিয়ে হাজির হন, তাহলে তো আর হলো না, তাহলে 5ই আগস্ট তো প্রয়োজন ছিল না। কিন্তু এখানে বড় একটা বিষয় খেয়াল করুন যে ছাত্র জনতা কিন্তু ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। এবার খুব সহজ হবে না মুদ্রার এপিচ ওপিচ হয়ে কোন একটা কর্ম সাধন করে দেওয়ার। এখনই কিন্তু কথা উঠেছে যে সমস্ত দল মুদ্রার এপিচ ওপিচ হয়ে যাবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব, মানে পরিহার করব। তো জনগণের মধ্যেও একটা সামান্য হলেও একটা পরিবর্তনের চিন্তা কিন্তু ঢুকে গেছে, যে আমি কাকে সমর্থন করব, আমার নেতা কে হবে, সে কি ঠিক আগের মতো এরকম মিথ্যা বলবে, সম্পদ আহরণ করবে, আমাদের অধিকার হরণ করবে? এই প্রশ্নটা কিন্তু উঠেছে। কারণ ছাত্র জনতারা কোনো ধরনের স্বার্থ ছাড়া দেখিয়ে দিয়েছে যে রাজপথে যদি সাহসিকতার সঙ্গে দেশপ্রেম নিয়ে দাঁড়ানো যায়, তাহলে অনেক কঠিন স্বৈরাচারকেও বিদায় করা যায়। এটা তো তারা প্রমাণ করেছে। কারণ বিএনপি 16 বছর চেষ্টা করেছে, জামাত চেষ্টা করেছে, বাম দলগুলো চেষ্টা করেছে এই সরকারকে উৎখাত করবার জন্য, তারা তো পারেনি। নেতৃত্ব কে দিয়েছে? ছাত্র জনতা, সাধারণ মানুষ যখন মৃত্যুর ভয় ভুলে রাস্তায় নেমেছে, তখনই কিন্তু এই বিপ্লব বা পরিবর্তনটা সূচিত হয়েছে। সেখানে কোনো একক রাজনৈতিক দল বলতে পারবে না যে এই পুরো বিপ্লবের ক্রেডিট আমাদের। তারা হয়তো পেছন থেকে সহযোগিতা করেছে সাধারণ মানুষ হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে পুরনো সেই বৃত্তের মধ্যে আবারও বাংলাদেশকে আটকে ফেলা আগের চেয়ে খানিকটা কঠিন হবে। জি, ধন্যবাদ। আমরা সেই আশাবাদের উপরে স্থির হতে চাই। আপনি চমৎকার বলেছেন। সেলিম আমরাও ভাই আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে আমি সাম্প্রতিক ঘটনা বলি। আমরা দেখছি যে গত কিছুদিন থেকে আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন রকম সংস্থা, নানা রকম জনগোষ্ঠী তাদের স্বার্থ এবং অধিকার নিয়ে তারা আন্দোলন করছে। আমরা শাহবাগ দেখছি একটা আন্দোলনের একটি উত্তপ্ত একটি জায়গায় পরিণত হয়েছে। সচিবালয়ে এক ধরনের শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হয়েছে, বাসভবন ঘেরাও করা হয়েছে। এই যে পরিস্থিতি আপনি দেখছেন, এক ধরনের অস্থিরতা চলছে। অনেকে মনে করছেন যে দাবি দাবার নামে তা এক ধরনের অস্থির পরিবেশ তৈরি করছেন। এটিকে কতটা নিয়ন্ত্রণ করা যাবে, অথবা আপনি এটিকে কিভাবে দেখছেন, এ বিষয়ে আপনার বক্তব্য একটু জানতে চাই। যে আমি সংক্ষেপে বলি, আসলে বিষয়টা হচ্ছে আমি এটিকে তেমন তারা খুব ব্যতিব্যস্ত হয়ে আছে, ফলে সংস্কার, নির্বাচন, বড় বড় প্রশ্নগুলো সেগুলো কিন্তু পিছনে চলে যাচ্ছে কিনা। আমি এটিকে আসলে বিশেষ কোনো নেগেটিভ ভাবে দেখি না। আপনি জানেন যে গত 16 বছর বাংলাদেশে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা ছিল, গত 16 বছর, অর্থাৎ মানুষের অধিকার নিয়ে মুখ খুলতে পারেনি। মানুষ তার ব্যক্তি অধিকার থেকে শুরু করে তার সামাজিক, তার গোষ্ঠীগত অধিকারগুলো কিন্তু বারবার প্রত্যাখ্যাত হয়েছে, সকল ক্ষেত্রে প্রত্যাখ্যাত হয়েছে। সুতরাং এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, যেটা বিপ্লব,
এই বিপ্লবের পরে কিন্তু সেই গোষ্ঠীগুলো অর্থাৎ যারা বঞ্চিত হয়েছে, তারা যারা বিভিন্নভাবে সাপ্রেস রিপ্রেসড হয়েছে, শ্রেণীগুলি কিন্তু বিভিন্নভাবে তাদের দাবি দেওয়া করা পেশ করছে। এটিকে আমি খুব নেগেটিভ হিসেবে দেখি না। এর ভিতরেও কিছু কিছু ষড়যন্ত্র থাকতে পারে, নিশ্চয়ই সেটি আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে এক ধরনের বলা হচ্ছে প্রতি বিপ্লবী এক ধরনের সরকারকে অস্থিতিশীল করবার জন্য এক ধরনের কৌশল প্রয়োগ করা হচ্ছে বলে কেউ কেউ ভাষ্য দিচ্ছেন। আপনি আপনার মতামত জানতে। আমার মনে হয় যে দেখুন যে গত কয়েকদিনে যে পরিমাণ ছিল তার চেয়ে পরিমাণটি কিন্তু কমেছে। আমি তো আগেই বলেছি গত 16 বছর কিন্তু মানুষ তার মুখ খুলতে পারেনি। একটা স্বৈরতান্ত্রিক বাতাবরণ ছিল, সব জায়গায় ছিল। একটা রেজিমেন্টেড সোসাইটির ভিতরে তারা ছিল, কেউ মত প্রকাশ করতে পারেনি, তার অধিকার পায়নি, নানাভাবে তার নিগৃহীত হতো, অপমানিত হতো, নির্যাতিত হতো। যার ফলে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করে কিন্তু বেরিয়ে আসছে অধিকারকে জানাবার জন্য। হয়তো কেউ পরিকল্পিতভাবে এসছে, কেউ পরিকল্পিতভাবে নাও আসতে পারে, তবে এর ভিতরে আমি তেমন কিছু দেখতে পাইনি। যেমন এর সংখ্যা কিন্তু ক্রমাগতভাবে কমে আসছে। এবং অন্যটি দিক হচ্ছে দেখুন যে মানুষের দীর্ঘদিনের পরে যখন বাঁধ ভেঙে যায়, একটি রিপ্রেসিভ যে অর্থাৎ শাসন যখন তার পতন ঘটে, একটি দাম্ভিক একটি স্বৈরতন্ত্রের যখন পতন ঘটে, তখন কিন্তু এক ধরনের উৎসবের সৃষ্টি হয়, এক ধরনের মানুষের অধিকার, তখন সমাজে এক ধরনের মুক্ত পরিবেশ বিরাজ করে। অর্থাৎ মুক্ত পরিবেশেই কিন্তু মানুষ তার অধিকার করে জানাবার কিন্তু আগ্রহ প্রকাশ করে। এটিকে আমি ষড়যন্ত্র তত্ত্বের ভিতরে ফেলতে চাই না। হয়তো দেখবেন যে যতগুলো প্রথম দিকে হয়েছে, যত ডেমনস্ট্রেশন গুলো হয়েছে, তার চেয়ে পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এবং সরকারও কিন্তু রিপ্রেসিভ হয়নি, তাদের উপরে বলেছে যে আমরা আমাদের সময় দিন, আমরা সংস্কার প্রক্রিয়ার ভিতরে আছি, নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়া শোনা হবে এবং সেইগুলোকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করে আমরা সেগুলোকে মিনিমাইজ করবো বা আমরা সমাধান করবার চেষ্টা করবো। এটা সরকার পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় না একটি বড় ষড়যন্ত্রের ব্যাপার কিংবা একটি বড় কিছু ব্যাপার। অর্থাৎ মানুষের যে ক্ষোভ, পুঞ্জীবিত ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ, অধিকারের তার প্রকাশেরই একটি ক্ষেত্র মাত্র আমার কাছে মনে হয়। আপনি এ ধরনের কোন ষড়যন্ত্র মনে করছেন না, যেটি একটি ক্ষোভের স্বাভাবিক বহিঃপ্রকাশ? গত 15 বছর যে সাপ্রেস অবস্থায় ছিল সেটি আমরা বহিঃপ্রকাশ দেখছি। আমিরুল মোমিন, আপনার কাছে একটু দর্শকের কয়েকটা আমরা মন্তব্য পড়তে চাই। আমাদের আব্দুল সাত্তার, তিনি দেখছেন প্রবাস থেকে, তিনি বলছেন উই আর প্রাউড অফ আওয়ার host being great conversation on the platform Millennium Television USA Bangla doing great job বলেছেন। আমরা দেখছি যে নাদিন ঘোষ, তিনি গ্রেট শো বলার কথা বলবো, আই এম ওয়াচিং ফ্রম ইন্ডিয়া, তিনি ইন্ডিয়া থেকে দেখছেন, তার মন্তব্য রেখেছেন। নর্মিতা চৌধুরী তিনি বলছেন ভেরি ইম্পর্টেন্ট শো বলার কথা বলবো, মিলেনিয়াম টেলিভিশন বাংলা, হোপফুলি বাংলাদেশ ইজ গেটস দেয়ার ফ্রিডম, উই আর ইন্ডিয়ান পিপল উইথ বাংলাদেশ। ইন্ডিয়া থেকে তিনি দেখছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অসংখ্য দর্শক মন্তব্য করেছেন। দর্শক সময়ের ভাবে আমরা আসলে পড়তে পারছি না, আপনাদের এই মন্তব্যগুলো আমরা পরে পড়বো এবং আপনাদের বক্তব্যগুলো আমরা জানবার চেষ্টা করব, পরবর্তী আলোচনায় সংযুক্ত করবার প্রয়োজনে আসতে চাই। আমিরুল মোমিনিন, আপনার কাছে যেটি হচ্ছে যে মাইন্ডসেটের পরিবর্তন কথা বলছি, আপনি নিজেও বলছিলেন যে আগের মতো করে যদি কোনো সরকার আবার চালাতে চায় তাহলে একই রকম পরিণতি বহন করতে হবে, সেটি আমরা বলছি, অনেক ক্ষেত্রে আলোচনা হচ্ছে। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই সরকারের সময় নিয়ে বলা হচ্ছে যেটি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অনেক একটি জনপ্রত্যাশা, একটা বিপ্লব উত্তর একটি সরকার। অনেক মানুষ মনে করছেন যে এই সরকার থাকলে একজনে ভালো হবে, দেশের সকল ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু কেউ কেউ আবার কি কথা বলবার চেষ্টা করছেন যে রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, তাতে আসলে কোনো কিছু অ্যাচিভ করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা তো বিগত রাজনৈতিক সরকারগুলোরও পারফরমেন্স আমরা দেখেছি, সেক্ষেত্রেও কিন্তু নানা রকম কথা আছে। আপনার অবজারভেশন কি? না, বিষয় হচ্ছে যে রাজনৈতিক সরকার তো অবশ্যই প্রয়োজন এবং একটা স্থিতিশীল রাষ্ট্রের জন্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক সরকার এগুলো হচ্ছে অপরিহার্য বিষয়। কিন্তু যে পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যদি তর্কের খাতিরে ধরে নেই যে এখনই নির্বাচনটি দেওয়া হলো, তাহলে কি সেটা কাঙ্ক্ষিত হবে? এখন কি লেভেল প্লেইং ফিল্ড আছে? এখন কি নির্বাচন কমিশন সংস্কার হয়েছে? তাহলে তো সেই আগের তিমিরেই আমরা চলে যাব। সুতরাং যারা অস্থিরতা দেখাচ্ছেন, বাঙালির একটা কমন প্রবণতা হচ্ছে যে অস্থির হয়ে যাওয়া, স্বল্প সময়ের মধ্যে অস্থির হওয়া, মানে কোনো কিছু এখনই পেতে হবে, এই ধরনের প্রবণতা আমাদের কিন্তু রক্তের মধ্যে মিশে আছে।
সেই জন্য আমি বলছি যে অবশ্যই যৌক্তিক সময়টা দিতে হবে, প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে। কেবলমাত্র নির্বাচনের তো বিষয় না, নির্বাচন হবে, নির্বাচন কমিশনের সংস্কার হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন এমন একটা নির্বাচন কমিশন আমি গঠন করতে চাই যে নির্বাচন কমিশনের মাধ্যমে যে কোনো মুহূর্তে একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা যাবে। আমি নির্বাচন কমিশনের বাইরে যদি দুর্নীতি দমন কমিশনের কথা বলি, অথবা আমি বিচার বিভাগের কথা বলি, অথবা আমি প্রশাসন বিভাগের কথা বলি, প্রত্যেকটা জায়গায় তো সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের একটা পথ পরিকল্পনা তৈরি হবার পরেই নির্বাচনে যাওয়া উচিত। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু সেটাই মনে করে। এখন কোন দল যদি আগ বাড়িয়ে হতাশা ব্যক্ত করে, তাহলে আমি বলবো যে আপনারা তো রাজনৈতিকভাবে পরিবর্তনটি করতে পারেননি। সুতরাং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যতই আপনারা বলেন না কেন উঁচু গলায় অনেক কথা, এই কথা বলার অধিকার চেয়েও কিন্তু 5 আগস্ট ছাত্র জনতা দিয়েছে। সুতরাং এটা বলবে অনেক রাজনৈতিক দল, অনেক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবে। যেমন বিএনপি বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, তবে রাজনৈতিক রোড ম্যাপ বা নির্বাচনের কোনো রোড ম্যাপ নেই। একই সুরে কণ্ঠ মিলিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারাও বলেছে যে রাজনৈতিক রোড ম্যাপ বা নির্বাচনের রোড ম্যাপ বা সংস্কারের রোড ম্যাপ প্রয়োজন ছিল। সবে মাত্র এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এটা একটা গণ অভ্যুত্থানের সরকার, এবং আপনি জানেন যে অনেক সময় বলা হয়ে থাকে যে গণ অভ্যুত্থানে কোনো সংবিধান কাজ করে না, মানে গণ অভ্যুত্থানের চেয়ে বড় কোনো সংবিধান পৃথিবীতে নেই, এটা কিন্তু বলা হয়। এবং এটাই বাস্তব, একটা বিপ্লব যখন হয় তখন আগের সংবিধান অকার্যকর হয়ে যায়। যদিও 5ই আগস্টের পরে আমাদের সংবিধানকে স্থগিত বা বিলুপ্ত করা হয়নি, কিন্তু এইরকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষের উইশই কিন্তু তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং সময় তো লাগবে, সময় দিতে হবে। গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো এবং সংস্কার পরিকল্পনাগুলো যখন প্রণয়ন হয়ে যাবে, তখনই আমরা প্রত্যাশা করি যে নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করবেন। আপনি দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তুলনামূলক কম কথা বলেন এবং প্রসঙ্গের বাইরে কম কথা বলেন। আমরা যে সর্বশেষ মানে একমাত্র জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণটি শুনলাম, তিনি কিন্তু কোন ধরনের অপ্রাসঙ্গিক কিছু বলেন নাই। খুব মেপে মেপে প্রত্যেকটা জায়গাকে স্পর্শ করার চেষ্টা করেছেন। তিনি বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম একবারও উচ্চারণ করেননি। তিনি কি বলেছেন যে স্বৈর শাসক বা স্বৈরচারীরা, মানে তিনি কাদা ছুড়াছুড়ি করতে চান না, তিনি কাজটাকেই প্রাধান্য দেন। একটা কার্ড, একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বন্যা নিয়ে খুব একটা হইচই বা বন্যার্তদের জন্য ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টারে ভ্রমণ বা ওইখানে বন্যা দুর্গত এলাকায় গিয়ে প্যান্ট শার্ট ভিজিয়ে ফেলা, এরকম কোনো তৎপরতা কিন্তু চালাননি। কিন্তু একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে, সেটার নিশ্চয়তা মানে সেটার বাস্তবতা বা সেটার সত্যাসত্যও আমি খুঁজে পেয়েছি যে তিনি 1000 কোটি টাকা ইতোমধ্যে ত্রাণ তহবিলে সংগ্রহ করেছেন, যেটা দিয়ে বন্যা পরবর্তী যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং গৃহ নির্মাণ থেকে শুরু করে অন্যান্য কাজ সেগুলো করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাহলে দেখুন যে আমাদের অত কথা প্রয়োজন নাই, আমাদের কাজ করতে হবে, কাজ করে বাংলাদেশটাকে এখন গড়তে হবে। এই যে সুযোগটা পাওয়া গেছে, এইরকম সুযোগ আর পাওয়া যাবে না। মানে আমরা এতটাই সৌভাগ্যবান, এইরকম একটা সুযোগ এবং এইরকম একটা বিপ্লব পরবর্তী সময়ে আমরা এখনো বেঁচে আছি। যে ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শেষের দিকে সেলিম ওমরাহ ভাই আপনার কাছে যেটি হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটিয়েছি, জাগরণ ঘটিয়েছি, কিন্তু রাজনীতির যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার জন্য এক ধরনের অর্থনৈতিক সক্ষমতা থাকা দরকার। বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে বিগত সরকার যেটা রেখে গেছে ব্যাংক ব্যবস্থাপনা, আমাদের যে রিজার্ভের যে পরিস্থিতি সেটি খুব বেশি শক্ত অবস্থানে আছে বলে আমাদের কর্তৃপক্ষ বলছেন না। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের যে জনগণের যে চাহিদা যে বাজারের দ্রব্যমূল্য কমবে, নিত্যপণ্য মূল্য কমবে, মুদ্রাস্ফীতি কমবে, সেই জায়গাগুলোতে আমরা খুব বেশি দেখছি না। যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ, তখন এই অর্থনৈতিক সংকটটাকে অনেকে ভয় করছেন যে এই অর্থনৈতিকভাবে যদি বাংলাদেশকে স্থাবল করা না যায়, তাহলে আসলে যা সংস্কার করতে চাই সেগুলো সম্ভব নয়, বা সেই ধরনের আরেক ধরনের সংকট তৈরি হতে পারে। আপনি এই বিষয়ে আপনার মতামত নিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। ধন্যবাদ। আসলে বিষয়টি হচ্ছে কি, দেখুন যে আমাদের রিজার্ভ পরিমাণ কম, এগুলোর বাদ দিয়ে যেটা আমাদের এখন করা দরকার আছে সেটি হচ্ছে, দেখুন যে গত অর্থাৎ আগস্ট বিপ্লবের পরে কিন্তু আপনি জানেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে একটু খারাপ হয়ে গেছে, চারিদিকে একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু এতদিন স্বৈর শাসন বাংলাদেশের মানুষের
বুকের উপর জগদ্দল পাথরের উপরে ছিল। কিন্তু এই মুহূর্তে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে অবিলম্বে অত্যন্ত শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের ভিতরে আনতেই হবে, অর্থাৎ আতঙ্ক দূর করতে হবে একটি দিক। গতকাল একটি শিল্প প্রতিষ্ঠানে আগুনের ঘটনা দেখলাম, সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে, লুটপাট হয়েছে, সেটিও কিন্তু নানাভাবে আলোচনা হচ্ছে যে এগুলোকে নিয়ন্ত্রণ করা কি যাচ্ছে না নাকি। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তার প্রোডাকশন গুলোকে অব্যাহত রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ একদিকে আমাদের সামাজিক স্থিতিশীলতা আনতে হবে আইন শৃঙ্খলার দিক দিয়ে, অন্যদিকে আমাদের যে মিল কারখানা ফ্যাক্টরিগুলো আছে সেগুলোকে সচল করতে হবে, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যদি কোনো রকম ব্যাঘাত না হয়। এগুলো যদি না করেন তাহলে কিন্তু বড় ধরনের একটা অর্থনৈতিক বড় ডিজাস্টারের ভিতরে বাংলাদেশ আবার পড়বে এবং তা থেকে কাটিয়ে ওঠা কিন্তু অত্যন্ত কঠিন একটা পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। আমার মনে হয় সেই জায়গাটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অত্যন্ত শক্তভাবে আইন শৃঙ্খলা উপরে মনোযোগ দিতে হবে, ইন্ডাস্ট্রির প্রোডাকশনের দিকে খেয়াল দিতে হবে। অন্যদিকে যে একটি প্রতিহিংসা শুরু হয়েছে গ্রামগঞ্জে, নানাভাবে ব্যক্তিগত দ্বন্দ্ব, নানা রকম ভাবে বাঙালি যেটা হয়ে থাকে, আপনি জানেন যে ইন্ডিভিজুয়ালি বাঙালি ভেরি মাচ কাওয়ার্ড, কালেক্টিভলি দে আর ভেরি মাচ ক্রুয়েল, ম্যাকেলের কথা আপনি জানেন। সুতরাং এই জায়গাটিতে সহনশীলতা রাজনৈতিক দলগুলোকে বলতে হবে, তাদের নেতাকর্মীকে সর্বোচ্চভাবে যে সহনশীলতা, টলারেন্সের যে সংস্কৃতি, এটির একটি চর্চা আমাদের এখনই দরকার। সকল রাজনৈতিক দলগুলোকে মনে হয় এই বার্তা তাদের নেতা কর্মীদের ভিতরে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া দরকার। তাহলে সোসাইটি যদি স্থিত থাকে, আইন শৃঙ্খলা যদি ভালো থাকে, প্রোডাক্টিভ সেক্টরগুলো যদি স্থিত থাকে, তাহলে বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থা দ্রুতই কাটিয়ে উঠতে পারবে, নাহলে বড় ধরনের একটি বিপর্যয় আসতে পারে বলে অনেকেই আশঙ্কা করছে, আমি সে আশঙ্কা করছি। ধন্যবাদ আমিনুল মোমিন ভাই। এই বিষয়ে আপনার মন্তব্য কোনো আছে? মন্তব্য নিয়ে আমরা শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ আশরাফুল আজম ভাই, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় অগ্রজ সাংবাদিক, আমার অভিভাবক সেলিম ওমরাও খান ভাই। তিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দেন এবং এই বিপ্লব পূর্ব সময়ে মানে বিপ্লবের আগেও তিনি নানা ধরনের ক্ষোভ এবং বঞ্চনার কথা বলেছেন এবং বলতেন যে একটা সংস্কার প্রয়োজন। আমরা কিন্তু সবসময় আলোচনা করতাম ব্যক্তিগত পর্যায়ে যে না, আমাদের এই জায়গাগুলোতে আসলে পরিবর্তন দরকার। তো 5ই আগস্ট হয়েছে, এখন সেই পরিবর্তনের সূচনা হবে এরকম প্রত্যাশা নিয়ে কোটি জনতার সঙ্গে আমরা বুক বেঁধে আছি। আমরা এখনো ইতিবাচক এবং আরো অনেকদিন ইতিবাচক থাকতে চাই, সময় দিতে চাই। চলুক, এভাবে চলুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, তার নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়ায়, এই প্রত্যাশা করব এবং জনগণকে ধৈর্য ধারণ করবার জন্য অনুরোধ করব একজন বাংলাদেশের মানুষ হিসেবে। অনেক অনেক ধন্যবাদ মিলেনিয়াম টিভিকে, অনেক অনেক ধন্যবাদ ক্যামেরার পেছনে যারা রয়েছেন প্রত্যেককে। নিরন্তর ভালোবাসা থাকলো। জি আমিনুল মোমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি যে আপনি প্রথম যুক্ত হয়েছেন এবং সে কারণে উষ্ণ অভিনন্দন, এবং ভবিষ্যৎ আয়োজনে আপনি আমাদের সাথে থাকবেন, মিলেনিয়ামের দর্শকের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে। এবং সেলিম ওমরাও ভাই, আপনি গুরুত্বপূর্ণ সময় বাঁচিয়ে আমাদের সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করতাম, যারা ছিলেন, শুনেছেন, মন্তব্য করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।